اللهم اغفر إخواننا من النار. اللهم بلغنا ذلك الفضل. ربنا تقبل منا إنك أنت السميع العليم إنك أنت السميع البصير. সম্মানিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার মনটি ভরে গেল। আমাদের সম্মানীয় একজন অতিথি আমাকে জিজ্ঞেস করলেন যে আপনি সময় দিয়েছিলেন জীবনে আসবেন, আসলেন না কেন? আলহামদুলিল্লাহ, আমরা রাজনৈতিক কালচার পরিবর্তনের যে চেষ্টা করছি তার একটা নিদর্শন দেখলাম যে জনপ্রতিনিধিকে জবাবদিহিতার আওতায় জনগণ আনছে। আলহামদুলিল্লাহ, আমরা চাই আমরা সেই সমাজের স্বপ্ন দেখি যেখানে জনপ্রতিনিধি, প্রতিমন্ত্রী, মন্ত্রী, প্রধানমন্ত্রী জনগণের প্রশ্ন করতে, জনগণের জবাবদিহিতার আওতায় আসতে বাধ্য হবেন ইনশাআল্লাহ। আমরা সবাই জানি ওমর বিন খাত্তাবের পোশাক নিয়ে একজন প্রশ্ন করেছিলেন। ইতিহাসে কোথাও যিনি প্রশ্ন করেছিলেন তার নাম লেখা নাই। এটা তার প্রমাণ যে যিনি প্রশ্ন করেছিলেন উনি কোনো বড় মর্যাদা ছিলেন না, কিন্তু উনি ওমর রাদিয়াল্লাহু প্রশ্ন করেছিলেন। আলহামদুলিল্লাহ, আমি আমাদের সম্মানিত ভাইকে মোবারকবাদ জানাই, সরাসরি এই প্রশ্ন করে আমার ব্যাখ্যা দর্শন দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার ওয়ার্ডে ছিল আমরা একটি সুসংগঠিত রাজনৈতিক সংগঠন। আমরা একটি সাংগঠনিক কাঠামোর মধ্যে দিয়ে আমাদের দায়িত্ব পালন করার চেষ্টা করি। প্রত্যেক মাসের শুরুতে আমরা একটি প্ল্যান করি যে এই মাসে কোথায় আমরা সময় দেব, এবং সেই অনুযায়ী আমরা একদিন সবাই বসে আমাদের ঢাকা 14 আসনের যারা দায়িত্বশীল আছেন তাদের সাথে বসে প্রত্যেক দিনের আমরা একটি ডেট ফিক্স করেছি যে অমুক দিন অমুক এলাকায় আমরা যাবো ইনশাআল্লাহ। এরপর আমাদের সম্মানিত থানা আমিরগণ যারা আপনারা চেনেন, এখানে দায়িত্বশীলগণ, তারা তাদের সাথে বসে আমাদের একটি শিডিউল ঠিক করে যে আমরা এই দিন এখানে এখানে যাবো। আমাদের এখানে আসার দিন প্রায় 1 মাস আগে ঠিক করা আছে যে আমরা এই দিন এখানে নামাজ পড়বো, এবং তখন পর্যন্ত আমার শিডিউলে এটাই ছিল যে আমার এখানে আমি নামাজ আদায় করবো। গত 3 দিন পূর্বে আপনারা সবাই জানেন আমাদের সংসদের বিরোধী দলীয় নেতা এবং আমাদের সম্মানিত আমির জামাত আমার উপর আরেকটি দায়িত্ব আমার উপর অর্পণ করেছেন, যে দায়িত্ব হচ্ছে প্রধান বিরোধী দলের নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবে। আমি মনে করি যে এই দায়িত্বের যোগ্য আমি নই, কিন্তু যেহেতু আমাদের নেতা মনে করেছেন এই দায়িত্ব আমাকে উনি দেবেন, আমার দায়িত্ব কোরআনের শিক্ষা অনুযায়ী বলা সামিআনা ওয়া আতা'না। সবাই জানেন যে পররাষ্ট্র বিষয়ে বাংলাদেশ সারা বিশ্ব একটি দুর্যোগের মধ্যে দিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যে এখন রক্তক্ষয়ী যুদ্ধ চলছে। এই বিষয়ে বাংলাদেশের প্রধান বিরোধী দল তার ভূমিকা কি হওয়া উচিত এই নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক আমাদের চলছে। আমি বিরোধী দলের নেতার উপদেষ্টা হিসেবে, ওনার প্রতিনিধি হিসেবে আমাকে কয়েক জায়গায় যেতে হয়েছে। শিডিউল অনুযায়ী যদি সব চলতো তাহলে আমি নামাজটা ধরতে পারতাম, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সবসময় শিডিউল আমরা মানতে পারি না। সবসময় আমাদের নিয়োগ থাকা সত্ত্বেও রাস্তার ট্রাফিক জ্যাম থাকার কারণে, যাদের সাথে আমাদের মিটিং, তারা অতিরিক্ত ব্যস্ত হওয়ার কারণে আমাদের শিডিউলটা মেনটেন করা সম্ভব হয় না। আমি অন্তর্গত ক্ষমা প্রার্থী যারা আশা করে এসেছিলেন হয়তো অন্য কাজ ফেলে মাননীয় সংসদ সদস্য সাইনের প্রতিনিধি হিসেবে দেখা করার জন্য তারা অনেকে আশাহত হয়েছেন। আমি অন্তর্গত ক্ষমা প্রার্থী তাদেরকে ওয়ার্ডে দিয়ে রাখতে পারিনি, কিন্তু রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজের জন্য আমাকে ওই কাজটা সেরে আসতে হয়েছে। আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো সর্বাত্মক যে আমার এই ঢাকা 14 আসনের কাজ সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার জন্য। কিন্তু যেহেতু বিরোধী দলীয় নেতার বিভিন্ন কাজ মাঝে মাঝে এসে যায় যেটা স্থানীয় কাজের উপর স্থান দিতে হয়, আমি অগ্রিম ভাবে আপনাদের এই দক্ষিণ মিছিলবাসী এবং আপনাদের মাধ্যমে, মিডিয়ার ভাইদের মাধ্যমে ঢাকা 14বাসীর কাছে অগ্রিম ক্ষমা প্রার্থী। মাঝে মাঝে আমার পূর্ণ ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক প্রোগ্রামে আমি যেতে পারি না, এই অতিরিক্ত দায়িত্ব আমার কাজে আসার কারণে। আমি সবার আগে আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থনা চেয়ে আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ যেন এই দুই দায়িত্ব সঠিকভাবে সমন্বয় করার তৌফিক আমাকে দান করেন, এবং আমার এলাকার জনগণের হক যাদের সরাসরি ভোটে জনগণের অধিকার প্রয়োগের দায়িত্ব আমার কাছে এসছে। পাশাপাশি আমাদের সম্মানিত নেতা আমির জামাত বিরোধী নেতা যে দায়িত্ব আমার কাছে অর্পণ করেছেন, এই দায়িত্বের যথাযথ হক
যেন আমি পালন করতে পারি। আল্লাহর কাছে আপনারা সবাই দোয়া করবেন। সম্মানিত উপস্থিতি, আমাদের অনেকে বলেন যে ঢাকা 14 আমাদের বিজয় হয়েছে। আমি দ্বিমত প্রকাশ করি। আমি বলি যে এটা বিজয় নয়, বড় একটি ছোট পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়ে এর চাইতে অনেক বড়, এর চাইতে অনেক কঠিন একটা পরীক্ষার জন্য আমাদের কাছে রয়েছে। সেটা হচ্ছে ঢাকা 14 অবস্থানরত 4,56,000 ভোটার, তাদের পরিবার পরিজন এবং এই ভৌগোলিক অবস্থান বসবাসরত মানুষের অধিকার আদায়ের আন্দোলন, বিপদে আপদে তাদের পাশে থাকা, তাদের প্রয়োজন জানা এবং সেটার ব্যাপারে কাজ করার যে কঠিন দায়িত্ব আল্লাহ আমার এবং আমার সহকর্মী ভাই বোনদের উপর দিয়েছেন, এটা আমাদের জন্য অনেক বড় একটা কঠিন পরীক্ষা। বিশেষ করে আমরা এমন সময় জনগণের প্রতিনিধিত্ব করছি যখন আমরা সরকার নেই। বাংলাদেশের ইতিহাসে রাজধানীতে কখনো কোনো বিরোধী দলীয় সংসদ সদস্য নির্বাচিত হয় না। যখনই যে সরকার গঠন করে রাজধানীর সকল আসন সরকার দলই জয় করে থাকে। আলহামদুলিল্লাহ, ঢাকা 14 আসনের জনগণ, ঢাকা 15 আসনের জনগণ, ঢাকা 16 আসনের জনগণ, ঢাকা 12 আসনের জনগণ, ঢাকা 4 এবং 5 আসনের জনগণ ইতিহাসের নিদর্শন উপস্থাপন করে সরকারের এক দল কিন্তু এই কয়েক আসন বাংলাদেশের মানুষ, বাংলাদেশ জামায়াত ইসলামীকে বেছে নিয়েছে তাদের প্রতিনিধি হিসেবে। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য কাজ অনেক কঠিন, কিন্তু ইনশাআল্লাহ এই আন্দোলনে আমরা আপোষহীন থাকবো ইনশাআল্লাহ। আমাদের এমন সময় আমরা এই দায়িত্ব পালন করছি যখন যেখানে সরকার 2/3 আসন নিয়ে সরকার গঠন করেছে। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী অনেক ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছেন, যার মধ্যে একটি হচ্ছে জামায়াত ইসলামী শাসন এসছেন। আমরা আশা করবো ইনশাআল্লাহ জনগণের সকল কাজে, জনগণের সকল প্রয়োজনে এই সরকার দেখবেন না কে কোন দলের এমপি, সরকার দেখবেন যে জনগণের কি প্রয়োজন এবং এটি যেই নিয়ে যান তার ব্যাপারে সঠিকভাবে মূল্যায়ন করবেন। এটাই আমাদের প্রত্যাশা। আমাদের ঘোষণা, জনগণ অধিকার আদায়ে আমরা আপোষহীন থাকবো এবং এই বিষয়ে এক চুল ছাড় দেবো ইনশাআল্লাহ। সময় এসছে যেসব ওয়াদা আমরা করে আজকে আপনাদের প্রতিনিধিত্বের দায়িত্ব আল্লাহ আমাদেরকে অর্পণ করেছেন, সেই সব ওয়াদা বাস্তবায়নের জন্য গ্রহণ করেন ইনশাআল্লাহ। আজকে যে অনুষ্ঠান, আজকে আপনাদের কাছে যে মতামত আমরা আগেও শুনেছি, আজকে আরো শুনলাম, এটি তার প্রথম পদক্ষেপ। ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে আরো বেশি সুনির্দিষ্ট প্রস্তাবনা, লিখিত প্রস্তাবনা আমরা আশা করবো, যাতে আমাদের কাজ করার জন্য সুনির্দিষ্ট তথ্য আমাদের হাত থাকে ইনশাআল্লাহ। যেসব পরামর্শ আপনারা আমাকে দিয়েছেন আমাদের দায়িত্বশীল বন্ধু হিসেবে রেখে নিয়েছেন এবং আমরা প্রতি মাসে মাসে আপনাদের পরামর্শ নিয়ে পর্যালোচনা করব এবং সুনির্দিষ্ট ভাবে, নিয়মতান্ত্রিক ভাবে, গঠনমূলক ভাবে এসব বাস্তবায়ন করার জন্য প্রশাসনের সাথে নিয়মিত যোগাযোগ করব। স্থানীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে বিভিন্ন মিটিং আমরা যাব এবং প্রয়োজনে অধিকার আদায়ের রাস্তায় নামবো, কিন্তু অধিকার আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আসুন কিছু বড় বড় সামাজিক ব্যাধি নিয়ে কথা বলার সময় এসেছে। যে সামাজিক ব্যাধি আমাদের এই সমাজকে, বিশেষ করে ঢাকা 14 আসনকে ক্যান্সারের মতো আক্রান্ত করে রেখেছে, তার সবচেয়ে বড়টার নাম হচ্ছে প্রকাশ্যে এবং নীরবে চাঁদাবাজি। ব্যবসায়ী বাড়ি এত দূরে থাক, যেই সবজি বিক্রেতা রাস্তায় দাঁড়িয়ে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে দিনে মাত্র কয়েকশো টাকা আয় করে থাকেন, তাকেও চাঁদা গুনতে হচ্ছে। এবং আমরা দেখেছি নিউজ পত্রিকার রিপোর্ট এসেছে, বিভিন্ন বড় আড়তে 37 টাকার টমেটো যখন মার্কেট ঢুকে টমেটোর কেজি থেকে কেজিতে 37 টাকা, আর চালার উপর চালা যোগ হয়ে এই 37 টাকার টমেটো যখন আমরা কিনি সেটা হয়ে যায় 100 টাকা। এই চাঁদাবাজি করা হচ্ছে ব্যবসায়ীদের উপর, কিন্তু এই ভার ব্যয় করছে সাধারণ জনগণ। আমরা যদি কাগজ কলমে হিসাব করতে বসি তাহলে দেখবো চাঁদাবাজদের সংখ্যা নিতান্ত অল্প, হাতে গোনা মাত্র কয়েকজন। হাতে গোনা কয়েকজন চাঁদাবাজ
লক্ষ লক্ষ মানুষকে জিম্মি করে রেখেছে। এর প্রধান কারণ হচ্ছে এই চাঁদাবাজদের অস্ত্র তাদের পকেটে আগ্নেয়াস্ত্র বা সঙ্গের মাস্তান বাহিনী নয়। চাঁদাবাজদের প্রধান শক্তি হচ্ছে রাজনৈতিক শক্তি। যারা রাজনৈতিক ক্ষমতায় ছিল তারা এই চাঁদাবাজদের আশ্রয় প্রশ্রয় দান করেছেন এবং এই চাঁদাবাজের লভ্যাংশ গ্রহণ করেছেন। এর জন্য এই গুটি কয়েক চাঁদাবাজ লক্ষ লক্ষ মানুষকে জিম্মি করে রেখে করেছে। আল্লাহ তাআক্কুল করে আপনাদের সামনে হাজির রেখে